সাকিব 2011 বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করার মতো ম্যাচিউর ছিলেন না। সাকিব হচ্ছে 2011 থেকে বাংলাদেশের সবচেয়ে মিসআন্ডারস্টুড ক্যারেক্টার। কিন্তু যে মাশরাফিকে আমরা চিনতাম ফাস্ট বোলার মাশরাফি, তাকে তো আমরা ক্যারিয়ারের 2 বছরের মধ্যে হারায় ফেলছি। তাল্লা জুবাইরকে আদৌ পেলাম না। এরকম শত শত উদাহরণ বাংলাদেশের ক্রিকেটে আছে। কিন্তু এটা আমাদের জন্য ভয়াবহ শকিং ছিল। আমাদের যে চেনা জানা জগৎ, এইটাকে সাকিব নাড়ায় দিল। খেলা একাত্তরের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এমন একজনের সাথে আজকে কথা বলবো, এটা আসলে একটা সিরিজ বলতে পারেন, যেই মানুষগুলো আমাদেরকে ক্রিকেটের সাথে সম্পর্ক ঘটিয়েছেন অথবা ক্রিকেটকে জানিয়েছেন, ক্রিকেটারদের সম্পর্কে জানিয়েছেন এবং ক্রিকেটের একদম ভেতরের দিকগুলো, শুধুমাত্র আসলে ক্রিকেট বলাটা আসলে ভুল হবে, সামগ্রিকভাবে যে বাংলাদেশে খেলার প্রচলন এবং সেই খেলার নিউজগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, বিভিন্ন অ্যানালিসিস এবং তার সাথে কী কী ঘটছে সেই জিনিসগুলো যারা পৌঁছে দিয়েছেন তাদের একদম প্রথম দিককার একজন সৈনিক দেবব্রত মুখোপাধ্যায়। দাদার সোশ্যাল হ্যান্ডেলে একসময় লেখা ছিল যে তিনি হতে চেয়েছিলেন লেখক, শেষ পর্যন্ত আসলে কেরানি হয়ে গিয়েছে। এবং এই লেখক কেরানি হওয়ার মধ্যবর্তী অবস্থায় আপনি অনেকগুলো বইও লিখেছেন এবং তার মধ্যে বাংলাদেশের স্পোর্টস যে ইতিহাস রয়েছে সেখানকার সব থেকে ব্যবসা সফল বলেন কিংবা জনপ্রিয় বই মাশরাফিরও লেখক আপনি। সো জার্নিটা খুব একটা খারাপ না। এবং দা দেবব্রত মুখোপাধ্যায়, যিনি বাংলাদেশের একদম প্রথম দিককার বা স্পোর্টস জার্নালিজমের একজন অগ্রগণ্য সৈনিক। সো সেই অবস্থা থেকে তার পরবর্তীতে আপনি সব কিছু চেঞ্জ করে এখন হচ্ছেন একজন কর্পোরেট মাফিয়া, জনসংযোগ কর্মকর্তা যেটাকে আমরা বলি, বা দাদার পজিশন বা তার যে পোস্ট সেই অনুযায়ী দেশের বেশ বড় একটা কর্পোরেট হাউসে তিনি এই মুহূর্তে আছেন। দাদা, অনেকগুলো জিনিস এখানে আমি একটু লেয়ার আউট করি। প্রথমত হচ্ছে হতে চেয়েছিলেন লেখক, সেখান থেকে হয়ে গেলেন স্পোর্টস জার্নালিস্ট। কেন এই একটা ট্রান্সফরমেশনের জায়গাটা তৈরি, বা এটা কীভাবে মাথায় আসলো যে ওকে ফাইন আমি স্পোর্টস জার্নালিস্ট হয়ে যাই প্রথম অবস্থায়? ওকে, স্পোর্টস জার্নালিস্টটা আসলে আমি ওইভাবে পরিকল্পিতভাবে হইনি। আমি ঢাকায় এসেছিলাম লেখালেখি করে সারভাইভ করার জন্য। তো যেটা হলো যে লেখালেখি করার জন্য ওই সময় তো ওরকম কোনো ব্যবস্থা ছিল না যে, বা এখনও বাংলাদেশে লেখালেখি করে সারভাইভ করবেন শুধু, এরকম কোনো ব্যবস্থা এখনও তৈরি হয়নি। তখন আমাকে কয়েকজন বড় ভাই পরামর্শ দিলেন যে প্রথম আলোতে একটা ব্যবস্থা ছিল তখন, সেটা হচ্ছে যে ওদের যে ফিচার পাতাগুলো ছিল, ওদের প্রতিদিন একটা কমপক্ষে কোনো কোনো দিন দুটো ফিচার পাতা বেরোতো। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। এবং সেই ফিচার পাতাগুলো মূলত ভরাতেন হচ্ছে কন্ট্রিবিউটররা, প্রদায়ক বলতো ওরা। তো প্রদায়কদের ওরা একটা ভালো পেমেন্ট দেয়, লেখা প্রতি পেমেন্ট দেয়। সেটা কখনো মানে ছোটো লেখা হলে 300 টাকা, বড় লেখা হলে 800 টাকা, 1000 টাকাও পেমেন্ট দেয়। তো একজন আমাকে বুদ্ধি দিল যে এভাবে সারভাইভ করতে পারো। তো আমি গেলাম সেখানে, বেশ কিছুদিন কাজ করলাম, নানা রকম নাটকীয় ঘটনা ঘটলো। এর মধ্যে একটা কাজ করলাম হচ্ছে রবীন্দ্রনাথের শিলাইদহ কুটিবাড়ি গিয়ে কুটিবাড়ির কালার চেঞ্জ করে ফেলা হচ্ছিল, ওইটা নিয়ে একটা স্টোরি করলাম। ওইটা হচ্ছে অন্য আলোর কাভার স্টোরি হচ্ছিল। তো রবীন্দ্রনাথ নিয়ে লেখা, তার নিচে লেখা দেবব্রত মুখোপাধ্যায়ের। পুরো ব্যাপারটা দেখে সুব্রতার মনে হয়েছে, উৎপল সুন্দর, যে এই ভদ্রলোক সম্ভবত কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রবীণ মানুষ, উনি বাংলাদেশে এসে এটা দেখে প্রথম আলোতে একটা লেখা লিখে গেছেন। তো উনি আমার তখন যিনি সুপারভাইজার বস জামিল বিন সিদ্দিক, তাকে জিজ্ঞেস করছেন যে দেবব্রত মুখোপাধ্যায় কি দেশে আসে এখনও? তো বলছে আর দেশে থাকবে না কেন, ও তো রোজই আসতেছে, সারাদিন থাকে। তো বললো যে না, উনি ইন্ডিয়ান কেউ না, ইন্ডিয়ান না, ও তো আমার কন্ট্রিবিউটর। তো বললো একটু পাঠান তো আমার কাছে। গেলাম, গেলে দাদা বিভিন্ন রকম এইসব বললো যে আমি তো ভাবছিলাম আপনি প্রবীণ মানুষ। তো যাই হোক, এখন বলেন খেলার প্রতি কোনো আগ্রহ আছে? তা আমি মানে খেলার প্রতি আমার আগ্রহটা কেমন, 97 থেকে মানে আর 10টা বাঙালি ছেলের মতো। আমি এটা দাবি করব না যে অন্য মানে আমার জেনারেশনের অন্য কারো চেয়ে আমি খেলা খুব বেশি ভালোবাসতাম বা খুব বেশি বুঝতাম, এটা দাবি করা যাবে না। তারপরেও উৎপল শুভ্র বলতেছে আগ্রহ আছে কি না, আমি বললাম হ্যাঁ দাদা খুব আগ্রহ আছে। তো বললো ঠিক আছে, একটু আপনি এখনই বসে যান, বসেন, আমি আপনাকে একটা স্লাগ দিচ্ছি। তখনও জানি না যে যে এএফপি বা রয়টার্সের যে নিউজগুলো ইংরেজিতে আসে, ওইটাকে পত্রিকার ভাষায় স্লাগ বলা হয়। তো এটা একটু করে
এটা দিয়ে একটা স্টোরি করে দেন তো। এবং করে দিলাম, শুভ্রদার খুবই অপছন্দ হলো। শুভ্রদা পরে আর কি ভাবে বুঝাই দিল যে আর আসার দরকার নেই, আপনি আপনার কাজ করেন। পরে 2006 বিশ্বকাপের সময় কি মনে করে ওই প্রতি বিশ্বকাপে প্রথম আলো আবার বাড়তি অনেকগুলো পেজ করে, সেজন্য কয়েকটা বাড়তি ছেলে মেয়ে নেয়, সেই লটে আবার আমাকে নিয়ে নিল, আমাকে আর রাজীব হাসানকে। তো ওই বিশ্বকাপে মনে হয় খারাপ করি নাই, ভালোই করছিলাম। বিশ্বকাপে থেকে ফিরে সুব্রতা বললো যে দুজনের ভিতর থেকে একজনকে রেখে দিব আমরা। ওদের ফার্স্ট চয়েস ছিল রাজীব। তো রাজীব বলল যে না, আমাদের একজন রাখলে আমি থাকবো না, রাখলে দুজনেরই রাখতে হবে। ও পরে সুব্রতা সেটা মেনে নিয়ে আমাদের দুজনকে একই দিনে জয়েন করালো। এইভাবে আর কি মানে অনেকটা ওই এই ঘাট ও ঘাট ঘুরতে ঘুরতে স্পোর্ট জার্নালিস্ট হয়ে ওঠা। দাদা এই ঘটনাটা এই মুহূর্তে আসলে আমার শেয়ার করে রাখা উচিত আমার মনে হয়, যে সকলের জন্য। এটা শুধুমাত্র আমার জন্য এ কথা বলবো না, এটা সম্ভবত মানে আমার জেনারেশনের যত খেলা পাগল ছেলেরা রয়েছেন বা মেয়েরাও রয়েছেন তাদের জন্য এই ঘটনাটি সত্য, যে আমাদের ওই বেড়ে ওঠার সময়টাতে আমি গ্রাম থেকে এসেছি এবং সেখানে আসলে ইলেকট্রিসিটির এরকম ব্যবস্থা ছিল না। টেলিভিশন দেখার জন্য যে প্রত্যেকটা ম্যাচ আমরা টেলিভিশনে দেখতে পারবো সেরকম কোনো ব্যবস্থা ছিল না। সো আমাদের জন্য বেশ বড় একটা মাধ্যম ছিল হচ্ছে বিকেল বেলাতে আমাদের যে স্কুল ছিল সেই স্কুলে ইত্তেফাক পত্রিকাটা এসে হাজির হতো, তার প্রথম সংস্করণ। এবং সেখান থেকে আসলে আমরা যে ম্যাচের উপরে রিপোর্টটি থাকতো, ম্যাচ রিপোর্ট থাকতো, সেটা পরে ওই ম্যাচ সম্পর্কে ধারণা নিতে। এবং তারও কিছুদিন পরে সম্ভবত গ্রামীণ ফোনের একটা প্যাকেজ আসে যে মেসেজ করে হচ্ছে স্কোর জানা জন্য। সো মেসেজ করে তো আসলে ম্যাচ বোঝা যায় না। তো আমাদের জন্য আসলে পুরো ম্যাচ রিপোর্টটাকে দিয়েই হচ্ছে ম্যাচকে যাচাই করার জায়গা ছিল। এবং ওই সময়টাতে এটা আমি আসলে খুব কোনো ধরনের দ্বিধা ছাড়াই বলতে পারি, আমার জেনারেশনের যত ছেলেরা রয়েছেন তারা সম্ভবত একজন দেবব্রত মুখোপাধ্যায়ের এই ধরনের লেখাগুলো পড়ে ক্রিকেটকে আরও বেশি ভালোবাসতে শিখেছে। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আসলে কোনো ধরনের দাদা আপনি সামনে আছেন বা অন্য কেউ আছেন এইভাবে বলছি না, আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে আপনার গদ্য লেখার যে ধরনটি রয়েছে সেটি আসলে আমাদেরকে এমন কিছু একটা ম্যাজিক তৈরি করতে আমাদের সামনে, যে আমরা ভিজুয়ালাইজ করতে পারতাম সচিন টেন্ডুলকার কী করছে, কিংবা হচ্ছে আমাদের মানে নিজেদের হাবিবুল বাশার সুমনের কথা বলুন, কিংবা হচ্ছে আশরাফুলের কথা বলুন, তারা কীভাবে শটটি খেলছেন। ওই যে একটা ম্যাচ দেখেছি টেলিভিশনে, সো সেটায় তাকে যে শটগুলো খেলতে দেখেছি তার সাথেই লেখাকে মেশাতাম, মিশিয়ে আমরা হচ্ছে আমাদের নিজেদের মতো একটা ভিজুয়ালাইজেশনের যে জায়গা রয়েছে সেটা তৈরি করে নিতাম। সো আপনি যখন আসলে এই সাংবাদিকতার যে পেশাটি রয়েছে স্পোর্টস জার্নালিজমের, সেটা ছেড়ে দিয়ে চলে যান, তখন আপনি দেবব্রত মুখোপাধ্যায়, মানে শুধুমাত্র দেবব্রত মুখোপাধ্যায় না, সেখান থেকেই মানে যেটা আমি বলছিলাম যে আমি একটু লেয়ার আউট করি, হুট করে আপনার কর্পোরেট জগতে মুখ করার পেছনের রিজল্ট। আচ্ছা, শুরুতে একটু আমার স্পোর্টস সাংবাদিক হিসেবে আমার ব্যাপারটা একটু বলি যে আপনি যেভাবে তুমি করে ফর্মালিটির দরকার নেই, তুমি যেভাবে মানে বললে এটা খানিকটা সত্যি যে তোমাদের প্রজন্ম বলে আলাদা করার কিছু না, মানে যারা একটু বয়সে এরকম তাদের ভেতরে অনেকেই আমারে খুব গুরুত্বপূর্ণ লেখক মনে করে। লেখক মানে এইখানে ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে তো ক্রীড়া সাংবাদিকতা পপুলার করলেন জালাল আহমেদ চৌধুরী, পবিত্র কুণ্ডু, তারপরে উৎপল শুভ্র, তারপরে যদিও এখন অনেকটা বিস্তৃত হয়ে গেছেন ওই যে কানাডায় থাকেন, আমি নাম মনে করতে পারতেছি না, যাই হোক এটা ইদানিং আমার খুব সমস্যা হচ্ছে। টিটু ভাই, ফরাদ টিটু ভাই আমাদের বাংলাদেশে আধুনিক স্পোর্টস জার্নালিজমের জনক বলা হয়। তো যাই হোক, ওনাদের যেটা ছিল ওনাদের সবার টেকনিক্যাল বোধ অনেক ভালো ছিল। আমার ক্ষেত্রে একটা বড় দুর্বলতা ছিল, আমি যেহেতু স্পোর্টস কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, যেমন আমাদের আপনার কথা বা আমাদের আরিফুল ইসলাম রানির কথা যদি বলি যে আপনারা নিজেরা টুকটাক খেলার ভিতর দিয়ে আসছেন এবং একটা প্রসেসের ভিতর দিয়ে আসছেন, কিন্তু আমার ক্ষেত্রে ওইটা না থাকাতে যেটা হয়েছিল, আমার আসলে ভাষা দিয়ে ওই বর্ণনা করে যে সুমন কিভাবে হেঁটে যাচ্ছে উইকেটে, সুমন কিভাবে ব্যাটটা চালালো, আমার আসলে ওই রিকভারটা করতে হয়েছে। আমি আসলে এটা বলতে পারেন আমার দুর্বলতা, ঢাকছি এটা করে যে আমি আসলে ক্রিকেটটা যে বুঝি না এটা কারো বুঝতে দেই না। এই 17 বছরে সবাই ভাবছে এনে খুব বেশি বোঝে, সেই জন্য এত সুন্দর লিখছে। আসলে আমি বুঝি না বলে এত সুন্দর লিখতে পারছি, হয়তো বাকিরাও না বুঝলে এরকমই লিখতো। মানে যদি না বুঝে একজন মানুষকে বা একটা জেনারেশনকে ভিজুয়ালাইজ করানো যায় পুরো খেলাটাকে, তাহলে ওই না বোঝাটা আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস। দাদা মানে যেহেতু সামনে বিশ্বকাপ, মানে শুরুই হয়ে গেছে বিশ্বকাপ, এবং
বেশ কয়েকটা বিশ্বকাপ কাভার করেছেন। এর মধ্যে বাংলাদেশের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা বিশ্বকাপ ছিল, বাংলাদেশেই প্রথম যে বিশ্বকাপটা হয় 2011-তে। আমরা কয়েকটা জিনিস দেখি, মানে আমি কিছু আপনার কাছ থেকে ওপিনিয়ন নিব এই জায়গায়। যেমনটা হচ্ছে 2011-তে আমরা সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে দেখতে পাই। মাশরাফি বিন মুর্তজা আসলে সম্ভবত তার ক্যারিয়ারের শুরু থেকে একটা কাল্ট ফিগার বাংলাদেশের জন্য, এবং যখন মাশরাফি বিন মুর্তজা 2011 বিশ্বকাপে সুযোগ না পায়, সেটা আসলে বিশাল বড় একটা মানে বাজে এনভায়রনমেন্টই তৈরি করে একদম পুরো স্পোর্টস যে সমাজ রয়েছে সেখানে। এবং 2011 বিশ্বকাপের আগ পর্যন্ত ওই ক্ষোভটা মানুষের মধ্যে ছিল, এবং 2011 বিশ্বকাপের আগ পর্যন্ত সাকিবের যে আমরা এখন যেভাবে ক্যারেক্টারাইজেশন করি সাকিবকে, সেই জায়গায় মানে খুব পুত পবিত্র একটা ক্যারেক্টার, মানে খুব বেশি কন্ট্রোভার্সি বা কন্ট্রোভার্সিয়াল কিছু তখন পর্যন্ত নাই। এবং সাকিব হচ্ছে আমাদের প্রিন্স চার্মিং টাইপের, যিনি হচ্ছে একা শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারেন, যিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে আসতে পারেন। সো এরকম একজন খেলোয়াড় যাকে নিয়ে আমরা আসলে মানে ইয়ান বোথাম বা জ্যাক ক্যালিস টাইপের স্বপ্ন দেখতে পারি, সেই সাকিব মানে আমাদেরকে লিড করছেন। খুব বাজে কিছু ম্যাচের ফলাফল আছে, খুব ভালো কিছু ফলাফল আছে বিশ্বকাপে, এবং সেই ভালো ফলাফলগুলো সব হচ্ছে কিছুটা পেছনে চলে গেল দুটো বাজে পারফরমেন্স, এবং তার সাথে হচ্ছে সাকিবের যে প্রেস বক্সে তার বোমা ফাটানো বিভিন্ন ইস্যুতে। সাকিব আসলে ওই সময়টায় এবং বর্তমান সাকিব, সো আমরা বয়সের একটা বেশ বড় পার্থক্য রয়েছে এই দুই সময়ের মধ্যে। তখন যেভাবে, যেহেতু আপনি সামনে থেকে দেখেছেন ওই বিশ্বকাপটাকে, যেভাবে সামলেছেন, আপনার কাছে কি মনে হয় যে সাকিব সেটাকে আসলে ওই সময় ঠিকভাবে সামলেছিলেন, নাকি যদি আরেকটু ম্যাচিউর কেউ সে সময় থাকতেন তাহলে বাংলাদেশের জন্য বিশ্বকাপের ওইটা, যেহেতু আমাদের নিজেদের দেশের বিশ্বকাপ, সো আমাদের জন্য আরেকটু মানে মেমোরেবল একটা বিশ্বকাপ হতে পারে? প্রথমত আমি যেটা বলবো যে হ্যাঁ, এই ব্যাপারে আমি একমত যে সাকিব 2011 বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করার মতো ম্যাচিউর ছিলেন না। এটা একটু আগে আপনিই বলছিলেন যে 2009 সালে সম্ভবত সে প্রথম ক্যাপ্টেন্সি পায় ওয়েস্ট ইন্ডিজ সফরে। তখন তার ক্যারিয়ারের বয়স 3 কি 4 হবে। তো 3-4 বছর বয়সী একটা ছেলে ক্যারিয়ারের এইরকম অবস্থায়, 22-23 বছর বয়স, এরকম অবস্থায়, এবং যে ছেলেটা বিকেএসপির বদ্ধ কাঠামো থেকে উঠে আসছে, ওর সোশ্যালাইজেশন কম, এরকম একটা ছেলের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করার মতো ম্যাচুরিটি হওয়ার কথা না। ফলে কিছু ইম্যাচিওর আচরণ যে সাকিব করেনি সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু যে কথাটা আমি বলতে চাই সবসময় যে সাকিব হচ্ছে 2011 থেকে বাংলাদেশের সবচেয়ে মিসআন্ডারস্টুড ক্যারেক্টার। সাকিবকে আমরা কোনোভাবেই তারপর থেকে সাকিবকে আসলে বোঝা উচিত ছিল, সাকিবকে আমরা বুঝতে পারিনি। সাকিব কি বলছে, সাকিব কি বলতে চাচ্ছে, সাকিবের লেভেল কি, এটা আমি একটু ধরে ধরে যদি বলি। প্রথমত 2011 বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে আপনি যেটা বলেছেন যে দুটো ম্যাচ খুব খারাপ ছিল, দুটো ম্যাচ খুব ভালো ছিল। মানে লোকেরা যেমন বলে যে 2011 বিশ্বকাপের ভরাডুবি হয়েছে, তা কিন্তু আসলে না। দুটো ম্যাচে আমরা আন্ডার 100 অল আউট হয়েছি, দুটো ম্যাচের একটাতে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। ফলে আমরা বড় বিশ্বকাপে সবগুলোতেই একটা বড় দলকে হারাইছি। তা ওটা 2011-তেও ছিল, কিন্তু ওই দুটো আন্ডার 100-এর জন্য ওটা খুব খারাপ মনে হয়। এটা আলাদা আলোচনা। সাকিব বিষয়ে যদি বলি, সাকিব ওই বিশ্বকাপে 58 সম্ভবত বা 68-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল আউট হওয়ার পরে প্রেস কনফারেন্সে আসলেন। সবচেয়ে বড় বোমা যেটা ছিল আর কি। তো আমার যতদূর মনে পড়ে প্রশ্নটা করেছিলেন প্রথম আলো তারেক মাহমুদ মনি ভাই, যে সাকিব এত দ্রুত অল আউট হয়ে আসার কারণ কি। এখন আমার কথা হচ্ছে যে ভাই, ক্যাপ্টেন হিসাবে এখানে কী কী অ্যান্সার দেওয়া যেত। এখন ধরেন হাবিবুল বাশার সুমন হলে খুব হতাশা প্রকাশ করতেন, যে কাউকে দোষ দিতেন না, বলতেন যে আমরা আসলে নিজেদের এক্সিকিউট করতে পারিনি ঠিক মতো, এটা খুবই হতাশাজনক। আবার মাশরাফি হলে বলতেন যে আসলে আমাদের খুব ব্যাড ডে, কাউকে আমি ব্লেম করতে চাই না, এই সময় সবার তাদের পাশে থাকতে হবে, এইটা ক্রিকেটে ঘটতেই পারে। আবার আরেকজন আরেকভাবে বলতেন। সাকিব ব্যাপারটাকে আমার মনে হচ্ছিল, সাকিবকে দেখে আমি তখন একদম প্রথম সারিতে বসা, যে সাকিব আসলে এটা কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছিলেন না, এবং সাকিব মানে হতাশার একদম চূড়ান্ত লেভেলে চলে গেছেন দলের পারফরমেন্স দেখে, যে এইটারও যে অ্যান্সার হয়, যে 58 অল আউট হয়ে আসার পরে যে এটার যে অ্যান্সারও দেওয়া যাবে, এটা উনি বুঝতেছিলেন যে এটার অ্যান্সার কী হতে পারে। তখন উনি যে পথটা বেছে নিয়েছেন এটা সারা পৃথিবীতে খুব প্রচলিত, সারা পৃথিবীর অনেক ক্যাপ্টেন এই স্টাইলে কথা বলে। সেটা হচ্ছে যে সম্ভবত লাঞ্চ খুব ভালো ছিল, এদের ক্ষুধা লেগে গেছিলো, তাই তো দ্রুত ফিরে আসছে। আবার ইংল্যান্ডের কোচদের দেখবেন, ফুটবলের কোচদের দেখবেন, বা ফুটবলারদের এই জাতীয় স্যাভেজ কথা যেটাতে আমরা বলি, যে নিজেরে পচায় কথা বলা বা নিজের টিমরে পচায় কথা বলা, এগুলো কিন্তু
মানে মোটামুটি বিশেষ স্বীকৃত স্টাইল। কিন্তু বাংলাদেশে কি হলো, পরদিন এই ব্যাপারটাকে নিয়ে বাংলাদেশে একটা বিশাল জলগোলা হলো। মনে হলো যে সাকিব একটা বিশাল ক্রাইম করে ফেলছে। সে যে নিজেরে এবং নিজের টিমরে ব্লেম করার জন্য এরকম একটা মেটাফোর ইউজ করছে, এইটা আমরা ধরতেই পারি নাই। তারপরে ধরেন ওই তারেক মাহমুদের আর একটা ইন্টারভিউর কথা বলি। তারেক মাহমুদের কিছুদিন পরে বা আগে সাকিবের একটা বড় এক্সক্লুসিভ ইন্টারভিউ করলেন, সিরিয়াস ইন্টারভিউ। ওইখানে সাকিব বললেন যে বাংলাদেশের খেলোয়াড়দের পুষ্টির অভাব আছে। এই লাইনটা কোট হলো, সারা ফেসবুক টেসবুক সব জায়গায় তলা হয়ে গেল, কিন্তু কেউ একবার পুরো বাক্যটা বা পুরো প্যারাফটা পড়ে দেখলো না যে কী বলতে চাইছে এই ভদ্রলোক। এই ভদ্রলোক বলতে চাইছে যে বাংলাদেশের বাচ্চা ক্রিকেটারদের যে আপব্রিঙ্গিং প্রসেস, সেইখানে নিউট্রিশনের যে ভূমিকা থাকা উচিত সেটা থাকে না। এটা তো বড় প্রমাণ আমাদের চোখের সামনে যে আমরা তাল্লা জুবারকে হারাইছি, আমরা মাশরাফিকে হারাইছি। মাশরাফিকে আমরা তো মানে লাস্ট যে সে 7-8 বছর খেলছে, এটা তো সে স্রেফ একটা মানে আবেগের উপর বল করে খেলে গেছে, তো একটা মিথ। কিন্তু যে মাশরাফিকে আমরা চিনতাম, ফাস্ট বোলার মাশরাফি, তাকে তো আমরা ক্যারিয়ারের 2 বছরের মধ্যে হারাই ফেলছি। তাল্লা জুবাইরকে আদৌ পেলাম না। এরকম শত শত উদাহরণ বাংলাদেশের ক্রিকেটে আছে। এর একটাই মাত্র কারণ যে এরা ছোটবেলা থেকে কোনো প্রসেসের ভিতর দিয়ে বড় হয় নাই। এদের নিউট্রিশন, এদের ফুড, এদের লাইফস্টাইল কোনো কিছু নিয়ে কোনো সায়েন্টিফিক কাজ হয় নাই। এইটার ফলে আমরা শক্তিশালী পেসার পাই না, আমরা লং লাস্টিং ব্যাটসম্যান পাই না। সাকিব এইটাই বলতে চেয়েছে, এবং সেইটাকে আমরা যখন এক বাক্যে পড়ছি যে বাংলাদেশের খেলোয়াড়দের পুষ্টির সমস্যা আছে, তখন আমাদের মনে হয়েছে সারা দেশকে অপমান করছে। মানে আমরা বুঝতেই পারলাম না যে কত বড় একটা সায়েন্টিফিক কথা বললো। এবং সারা পৃথিবীর, আমি এই কথা নিয়ে পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রধান চিকিৎসক, অত্যন্ত পণ্ডিত মানুষ, দেবাশিস চৌধুরী, ওনার সঙ্গে আমি বসছি, তো উনি বলছেন যে ইচ্ছে সত্যি কথা বাংলাদেশের ক্রিকেট নিয়ে হয় না, কারণ বাংলাদেশের কোনো খেলোয়াড়ের আপব্রিঙ্গিং প্রসেস সায়েন্টিফিক না, বিকেএসপি কিছু ছেলে বাদে, ফলে এরা কেউ সাস্টেইন করতে পারে না। তো এই কথাটা সাকিব বলতে চাইছে। এখানে হয়েছে কি, মানে এইটার সঙ্গে আমাদের, মানে আমি এখন কিন্তু আবার নিজেকে একটু মিডিয়ার লোক হিসাবে বলি, ধরেন ভুলে যান যে আমি কর্পোরেটে চলে গেছি। আমাদের একটা বড় দায় আছে। আমরা দেখে আসছি এর আগে ক্রিকেটার, মানে আমি নিজে ফার্স্ট ক্লাসের ড্রেসিং রুমে বসে সিগারেট খাইছি। সরি, মানে আমি কাউকে সিগারেট খাইতে উৎসাহিত করি না, এটা কেউ করবেন না, কিন্তু খাইছি। এবং দিনের পর দিন ফার্স্ট ক্লাস ম্যাচে বা প্রিমিয়ার লিগের ম্যাচে দুপুরে লাঞ্চ করছি ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুমে। তখন ওই পরিস্থিতি ছিল যে মাঠে সাংবাদিক যেহেতু 7-8 জন, তারা আলাদা কোথায় আর খাবে। আবাহনী বা মোহামেডান বা প্রাইম ব্যাংক এরা কেউ এদের খাবার আয়োজন করতো, ডাকতো লাঞ্চের টাইম হলে যে আসেন, লাঞ্চের সময় হচ্ছে সবাই একসাথে খান। ক্রিকেটারদের সঙ্গে বসেই খাইতাম, তাদের সঙ্গেই সিগারেট খেতাম, তাদের সঙ্গেই আড্ডা দিতাম, রাত হলে তাদের সঙ্গেই গল্প করতাম। এরা ছিল সবাই আমার পাড়ার ছোটো ভাইয়ের মতো। আমার বলতে আমাদের সাংবাদিকদের পাড়ার ছোটো ভাইয়ের মতো ছিল ক্রিকেটাররা। সেটা বড়দের জন্য আকরাম ভাই, বুলবুল ভাইরা ছিল পাড়ার ছোটো ভাই, শুভ্রদাদের জন্য সুমন ভাইরা ছিল পাড়ার ছোটো ভাই, আমাদের জন্য ম্যাচটা ছিল বন্ধু বান্ধব, বা রাজিন সালেরা ছিল পাড়ার ছোটো ভাই, রানা ওরা পাড়ার ছোটো ভাই ছিল। এই যে ভাবমূর্তিটা, এটা বাংলাদেশে প্রথম ভেঙে ফেললে হচ্ছে সাকিব হচ্ছে প্রথম দেখালো যে তার কাছে ঘাড়ে হাত দিয়ে হাঁটা যায় না, সে একটা দূরত্ব মেনটেন করে, আপনার সঙ্গে হেসে কথা বলবে, কিন্তু ওইখানে একটা ফাঁক আছে। তার বাসায় গিয়ে আড্ডা দেওয়া যায় না, তাকে ডাকলেই রাতের বেলায় আড্ডায় পাওয়া যায় না। আমি অন্য কাউকে কিন্তু ছোট করছি না, বাকিরা যেটা করছে সেটা মানবিক এবং খুবই প্র্যাকটিস একটা ব্যাপার, এটা কোনো দোষ নেই। কিন্তু সাকিব যেটা করছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্টাইল, বা সারা পৃথিবীতে যে অ্যাথলেট স্টাইল চলে সেইটা, যে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিন্তু এইখানে একটা দূরত্ব থাকবে। সাকিব প্রথম এই শব্দটা উচ্চারণ করলো বাংলাদেশে, তাকে ইন্টারভিউ চাওয়া হলে সে বললো যে একটু আমার ম্যানেজারের সঙ্গে কথা বলেন প্লিজ, অত্যন্ত বিনয়ের সঙ্গে বললো। কিন্তু এটা আমাদের জন্য ভয়াবহ শকিং ছিল। আমাদের যে চেনা জানা জগৎ, এইটাকে সাকিব নাড়ায় দিল যে আমাদের আর এজেন্ট দেখাচ্ছে, কোথা থেকে আসছে। ওর জন্য ওর কোচ রিচার্ড ম্যাকেন্সও গালি খাইছে, লোকাল কোচরা এবং সাংবাদিকরাও বললো যে রিচার্ড ম্যাকেন্স কত বড় বেয়াদব তৈরি করে গেছে যে ও আমাদের এজেন্ট দেখায়। তো এই জিনিসটা হলো কি, পরোক্ষভাবে শুভ্রতা বাদে, আমি মানে একদম ফ্রাঙ্কলি বলি, বাংলাদেশে উৎপল শুভ্র ছাড়া আর খানিকটা আমি আর কেউ অযোগ করতে পারে নাই। শুভ্রতা খুব স্পোর্টিং নিয়েছে, কারণ শুভ্রতা সারা পৃথিবীতে স্পোর্টসম্যানদের সঙ্গে ঘুরে অভ্যস্ত। শুভ্রতা জানে যে ম্যারাডোনা কেমনে কথা বলে, সচিনের সঙ্গে কথা বলতে গেলে কি করতে হয়, ফলে শুভ্রতার জন্য সাকিব চমক ছিল না।
বাকিদের জন্য চমক ছিল এবং তারা এটা হজম করতে পারেন নাই। মিডিয়াতে ফলে দিনের পর দিন সাকিবকে নিয়ে ভুল লেখা হয়েছে এবং মানে খুব সরি টু সে গিবত করা হয়েছে। মানে আমি সাকিবকে নিয়ে 3টা জিনিস বলি। একটা হচ্ছে সে তার ইন্টেলেক্ট যে লেভেল, সেই লেভেল আমাদের থেকে, আমাদের গড়পড়তা বাঙালির থেকে একটু উপরে, ফলে তার কথাবার্তা আমাদের মাথার উপর দিয়ে যায়। তার হিউমার লেভেল আমরা ধরতে পারি না, ওইটাও ঠিক আমাদের লেভেলের না। 3 নম্বর হচ্ছে মারাত্মক ঈর্ষা এবং মানে ঘৃণা কাজ করে এই ছেলেটার প্রফেশনালিজম দেখলে। সাকিব একটা, ওই যে আপনাকে বলছিলাম যে একটা ম্যানেজমেন্ট টিম আছে, তার একটা অফিস আছে, সেই অফিসের কোনো অংশটা বিজনেস দেখে, কোনো অংশটা প্রেস দেখে, কোনো অংশটা অমুক দেখে, তমুক দেখে, বিজ্ঞাপন দেখে। এই যে প্রফেশনাল সেট আপ, এই সেট আপটা আমরা নিতে পারি না রে ভাই। এবং দুঃখজনক হচ্ছে সাকিব তো বয়স কম হলো না, খুব দ্রুত হয়তো রিটায়ারও করে ফেলবে আর 2-4 বছরের ভিতরে। আজ পর্যন্ত সাকিবের মতো যে আরও 5-7টা তৈরি হতো না, তাহলে আবার এত লাগতো না, মনে হতো ওকে দিস ইজ এ কালচার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাকিবের পরেও আর ওই রকম প্রফেশনাল কেউ তৈরি হলো না। সাকিবের পরেও সেই বড় ভাই ছোট ভাই গ্রুপ হয়ে গেল। ফলে সাকিব ওয়ান অ্যান্ড অনলি হয়ে থাকলো এই জায়গাটায়, যে বাংলাদেশে একমাত্র ভুল বোঝা প্রফেশনাল ক্রিকেটার হয়ে থাকলো সে।